এতক্ষণ আমরা দেখলাম মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন সম্পর্কে। এখন আমরা দেখব হচ্ছে সমযোজী যেই যৌগগুলো আছে, অর্থাৎ যারা সমযোজী বন্ধন গঠন করে যে যৌগসমূহ, তাদেরকে আমরা সমযোজী যৌগ বলি। এই সমযোজী যৌগের কিভাবে তারা বন্ধন গঠন করে এবং যৌগ গঠন করে সেটা। এখন কথা হচ্ছে যে এই সমযোজী যৌগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে H2O, যেটা হচ্ছে পানি। এখন এই পানি একটি সমযোজী যৌগ, সেইটা আমাদের ব্যাখ্যা করতে হয়। বিশেষ করে এক্সামের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেগুলোর মধ্যে বেশিরভাগ সময় চলে আসে যে পানি একটি সমযোজী যৌগ ব্যাখ্যা করো বা পানির গঠন ব্যাখ্যা করো, এই সব কিছু। এখন আমরা যদি দেখি যে পানি সমযোজী যৌগ কিভাবে তা ব্যাখ্যা করতে পারি, তো আমাদের যে কোশ্চেনটা আসতে পারে যে পানি একটি সমযোজী যৌগ, সেটা যদি আমাদের এভাবে বলবে যে পানি একটি সমযোজী যৌগ, তা ব্যাখ্যা করো। এখন এই প্রশ্নের অ্যান্সারে আমরা কি বলবো? প্রথমত আমরা জানি যে পানিতে কি কি পরমাণু বা মৌল আছে। পানিতে মেইনলি দুইটা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তো পানির অণুতে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন ত্যাগ করে বা কয়টা ইলেকট্রন সে গ্রহণ করার প্রয়োজন? এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন? দুইটা। অর্থাৎ এই অক্সিজেন দুইটা ইলেকট্রন প্রয়োজন। তো তার এই দুইটা ইলেকট্রন সে কি করে? হাইড্রোজেনের সাথে শেয়ার করে। কয়টা হাইড্রোজেনের সাথে? দুইটা হাইড্রোজেনের সাথে। অর্থাৎ এই অক্সিজেন, এখন পানি তো একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ তো কখনো আয়নিক যৌগের মতো ত্যাগ বা গ্রহণ করবে না। তাই তার কি করতে হবে? শেয়ারিং করতে হবে, ভাগাভাগি করতে হবে। যখন আমরা সমযোজী বন্ধন সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম। তো এই যে পানির অণুতে যে অক্সিজেন আছে, সে এই দুইটা ইলেকট্রন শেয়ার করে কার সাথে? দুইটা হাইড্রোজেনের সাথে। কারণ একটা হাইড্রোজেন একটা ইলেকট্রনই শেয়ার করতে পারে বা ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে। তো এখন এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করবে, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে তারা হচ্ছে অক্সিজেনের সাথে অণু গঠন করবে এবং পানির যৌগ গঠন করবে। তাহলে আমরা যদি দেখি যে দুইটা ইলেকট্রন শেয়ার করে দুইটা হাইড্রোজেনের সাথে বা দুই অণু হাইড্রোজেনের সাথে। তো এই ক্ষেত্রে যদি আমরা এটার গাঠনিক রূপ দেখি, নর্মালি আমরা জানি হাইড্রোজেনের একটা থাকে, দুইটা হাইড্রোজেন এখানে থাকে, দুইটা হাইড্রোজেনে একটা করেই ইলেকট্রন আছে। বাট যখন অক্সিজেনেরটা দেখতে যাই, তখন আমরা দেখি যে অক্সিজেনের শেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ দুইটা কম থাকে। এখন এই যে এদের দুইটা ইলেকট্রন কম থাকে, এরা করে কি? এই হাইড্রোজেনের এই দুইটা ইলেকট্রন এবং এই অক্সিজেনের এই এই ফাঁকা জায়গায় এই দুইটা ইলেকট্রন তারা পরস্পর শেয়ার করে। অর্থাৎ অক্সিজেন এভাবে, অক্সিজেন এখানে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন শেয়ার করে নেয়। অর্থাৎ এখানে এখন যদি আমরা অষ্টক বা দুইয়ের নিয়মের মতো দেখি যে এখানে হাইড্রোজেনের জোড়া পূর্ণ হয়েছে, এই হাইড্রোজেনেরও জোড়া পূর্ণ হয়েছে। অপরদিকে আবার অক্সিজেনও কি 8টা ইলেকট্রন বা অষ্টক পূর্ণ করছে। অর্থাৎ এইভাবে পানির অণু গঠন হয়, অর্থাৎ দুইটা হাইড্রোজেন H2O এই যৌগটি গঠন হয়। তো আমাদের যে ব্যাখ্যা থাকে যে পানি একটি সমযোজী যৌগ, তা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে বলে দেব যে পানির অণুতে যে অক্সিজেন থাকে সেটি দুইটি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, দুইটি হাইড্রোজেনের সাথে শেয়ারিং এর মাধ্যমে অণু গঠন করে। এখন এই দুইটি হাইড্রোজেন এবং পানির অণুর যে গঠন, এই গঠনটা আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে দেব। তাহলে আমাদের হচ্ছে পরীক্ষায় প্রায় সংক্ষিপ্ত প্রশ্নে বা হচ্ছে সৃজনশীল অনুধাবনে আমরা 2 মার্ক কনফার্ম করতে পারবো। এছাড়াও পানি ছাড়াও আমাদের আরো অনেক যৌগসমূহ আছে সমযোজী যৌগ, যেমন হচ্ছে ইথানল বা হচ্ছে মিথেন বা ইথানোয়িক অ্যাসিড, অনেক কিছু আছে। তো এই সমযোজী যৌগ সম্পর্কে আমরা আবার পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়া আছে। বিশেষ করে অর্গানিকের যেই টার্মটা, অর্থাৎ জৈব যৌগ, এটা পুরোপুরি বলা যায় যে সমযোজী যৌগের উপরই নির্ভরশীল। তো আমরা সমযোজী যৌগের একটা ফেমাস সমযোজী যৌগ যেমন হচ্ছে পানির যে গঠনটা সেটা দেখলাম। এখন আমাদের দেখতে হবে যে এই যে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ, এদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কেন তারা? কারণ হচ্ছে যারাই হচ্ছে, আমরা জানি যে যারাই হচ্ছে এক কেন্দ্রিক বা একটা দল কেন্দ্রিক বা যে কোনো কিছু, তাদের একটা নির্দিষ্ট টার্মস আছে, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। ঠিক একইভাবে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন এক্ষেত্রে যদি আমরা তাদের বৈশিষ্ট্যের তুলনা করি, একটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি?
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আসলে হচ্ছে, গলনাঙ্ককে আমরা চিনি হচ্ছে যে যখন কোনো পদার্থ গলনের শুরু হয়, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো পদার্থ গলন শুরু হয় বা গলা শুরু করে, সেটাই হচ্ছে তার গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, কারণ ওই তাপমাত্রাটাই বরফ কি গলা শুরু করে। আবার আমরা স্ফুটনাঙ্ক বলতে বুঝি যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ ফুটতে শুরু করে, ওটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। এখন বরফের গলনাঙ্ক পড়ছি, ঠিক একইভাবে পানির যে স্ফুটনাঙ্ক সেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটা শুরু করে। অর্থাৎ এখানে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে তো আমরা বুঝলাম। এখন এই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ, এই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কর বিষয়টা কেমন? এক একটা সমযোজী যৌগের বা আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলাদা হবে অবশ্যই, কিন্তু ওভারঅল চিন্তা করলে যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি নাকি সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সেটা নিয়ে একটু কথা থাকবে। এখন আমরা জানি যে আয়নিক যৌগ সাধারণত বেশি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয়ে থাকে। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি, দুটোই বেশি। কিন্তু অপরদিকে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। এখন কথা আসতে পারে যে এটা কেন? কেন আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম বেশি আছে? প্রথমত একটা বিষয় দেখতে হবে যে আয়নিক যৌগ কি কঠিন পদার্থ নাকি তরল পদার্থ? সচরাচর আয়নিক যৌগ হচ্ছে, যেই আয়নিক যৌগ শক্তিশালী বন্ধন গঠন করে। শক্তিশালী বন্ধন গঠন করার কারণে হয় কি, এদের মধ্যে যে কণা আছে আন্তঃআণবিক কণাগুলো, সে আন্তঃআণবিক কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, অর্থাৎ এদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। এদের কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো বেশি হয়। এখন যেহেতু এদের কণাগুলো আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, আমরা যদি এটা একটু থিওরিটিক্যাল ভাবে দেখি, যে এখানে এই যে ধরো আয়নিক যৌগের কণাগুলো, এই কণাগুলোর মধ্যে দূরত্বটা কম, এদের মধ্যে দূরত্বটা অনেক বেশি কম। আর আমরা জানি যে দূরত্ব যদি কম হয় সেক্ষেত্রে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হওয়ার চান্স থাকে। অর্থাৎ যেহেতু এদের মধ্যে দূরত্বটা কম, এই একটা কোণার সাথে আরেকটা কোণার গ্যাপটা অনেক কম, যার কারণে এদের মধ্যে আকর্ষণ বল বা একে অপরকে টেনে ধরার চান্স বেশি থাকে। এর ফলে হয় কি, যে এদেরকে যখন আমরা ভাঙতে চাই বা গলাতে চাই বা এদের অবস্থার পরিবর্তন করতে চাই, ফুটাতে চাই বা গলাতে চাই, সেই ক্ষেত্রে এদের প্রচুর পরিমাণে তাপ বা শক্তির অপচয় করতে হয়। যার কারণে হয় কি, যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়। আর আমরা জানি যে গলনাঙ্ক কি, যে তাপমাত্রায় কোনো পদার্থের গলনে শুরু হয় সেটাই হচ্ছে তার গলনাঙ্ক। এবং যেহেতু আয়নিক যৌগকে গলাতে গেলে প্রচুর পরিমাণ শক্তি বা তাপের প্রয়োজন হবে, যার কারণে এর গলনাঙ্কও বেশি, ঠিক একই কারণে এর স্ফুটনাঙ্কও বেশি হয়। অপরদিকে আমরা যদি দেখি যে সমযোজী যৌগের সমযোজী যৌগের আন্তঃআণবিক কণাগুলো দূরে দূরে থাকে, কারণ সমযোজী যৌগ বেশিরভাগই গ্যাসীয়। এখন এত দূরে দূরে থাকার কারণে হয় কি, এদের মধ্যে দূরত্বটাও বেশি, এবং দূরত্বটা বেশি থাকার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম, অর্থাৎ এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম। এখন যেহেতু সমযোজী যৌগের আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তাই এদের অবস্থার পরিবর্তন করতে খুব বেশি শক্তির প্রয়োজন হয় না। অর্থাৎ এদেরকে যদি আমি অল্প তাপও দেই, এরা খুব দ্রুতই কি গলে যেতে পারে এবং অথবা ফুটতে শুরু করতে পারে বা স্ফুটন হয়ে যায়। যার কারণে এরা কি সমযোজী যৌগ কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের অধিকারী। এছাড়াও আরেকটা রিজন আছে যে আয়নিক যৌগের এই যে কণাগুলো বা অণুগুলো 3D স্ফটিক গঠন করে, অর্থাৎ এরা ত্রিমাত্রিক গঠনের একটা স্ফটিক গঠন করে, অর্থাৎ শক্তিশালী একটা বন্ড গঠন করে, যেটা আমরা চাইলেই কি এদের মধ্যে দূরত্বটাও খুব, যার কারণে দূরত্বটাও খুব দ্রুত খুব কাছাকাছি চলে আসে, যার ফলে হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটাও বেশি হয়ে যায়। তো অর্থাৎ আমরা বুঝলাম যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের দিক দিয়ে আয়নিক যৌগ কেন বেশি এবং সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কেন কম। এখন গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক তো বুঝলাম বৈশিষ্ট্য তুলনা করার সময়, এবং এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা বা সলিবিলিটি। দ্রাব্যতা বা সলিবিলিটি এটা আসলে কি? দ্রাব্যতা বা সলিবিলিটি হচ্ছে কেমিস্ট্রির ওয়ান অফ দ্য ফেমাস টপিক। কারণ হচ্ছে আমরা যখন ইন্টারভিউ উঠবো তখন আমরা দেখতে পাবো যে দ্রাব্যতার প্রচুর ম্যাথ আছে।
যদিও 9-10 লেভেলে আমাদের জাস্ট হালকা একটু বেসিক থিওরি দেওয়া হয়েছে, কিন্তু ইন্টারে এটার পুরো ভাস্ট লেভেল পড়ালেখা আছে। তো এই ক্ষেত্রে দ্রাব্যতা এবং সলিবিলিটি আসলে কি সেটা একটু বুঝি। প্রথমত আমরা সবাই ছোটবেলায় দ্রব, দ্রাবক, দ্রবণ এই শব্দগুলোর সাথে পরিচিত। অর্থাৎ দ্রব কি, দ্রাবক কি এবং দ্রবণ কি। আমরা জানি যে কোনো পদার্থ, অর্থাৎ দুইটা পদার্থ যখন আমি মিক্স করি তখন যেইটা পরিমাণে বেশি থাকে সেটা হচ্ছে আমাদের দ্রাবক। যেটা পরিমাণে বেশি থাকে সেটা হচ্ছে আমাদের দ্রাবক। অপরদিকে যেইটা পরিমাণে কম থাকে সেটা হচ্ছে আমাদের দ্রব। এখন এরা যখন দ্রবীভূত হয় অর্থাৎ মিক্সড হয় তখন হচ্ছে যে যেটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের দ্রবণ। এখন কথা হচ্ছে এটার একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল হচ্ছে যে দ্রবটাকে আমরা ধরি চিনি আর দ্রাবকটাকে আমরা ধরি পানি। তো এই ক্ষেত্রে আমাদের দ্রবণটা তৈরি হয় কি, চিনির শরবত। এখন কথা হলো আমরা কেন পানিকেই দ্রাবক ধরলাম এবং কেন চিনিকেই দ্রব ধরলাম। খেয়াল করো, আমি আগেই বলছি যে কোনো দ্রবণে বা মিশ্রণে যখন দুইটা পদার্থ থাকে, দুইটা পদার্থ মিক্স হয়, তখন যেইটার কোয়ান্টিটি বেশি থাকবে ওইটা হচ্ছে দ্রাবক, যেটার কোয়ান্টিটি কম থাকবে, যেটা তুলনামূলক পরিমাণ কম থাকবে সেটা হচ্ছে দ্রব। তো ওই দ্রবটা পরিমাণ কমের কারণে আমরা তো চিনি শরবত যখন বানাই চিনির পরিমাণ তো কমিয়ে দিই পানির চেয়ে। তো যার কারণে হয় কি, পানিতে চিনিটা দ্রবীভূত হয়, অর্থাৎ দ্রাবকে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে। অর্থাৎ পানিতে চিনিটা দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হয়ে চিনি শরবত তৈরি করে। তো এই হচ্ছে আমাদের দ্রব, দ্রাবক, দ্রবণের যেই ছোটবেলার পড়ালেখা সেটা। তো আমরা হয়তো মনে করতে পারছি এটা। এখন আমাদের বুঝতে হবে যে এই দ্রব এবং দ্রাবক এবং দ্রবণ, অর্থাৎ দ্রবণ তৈরি করার যে ক্ষমতাটা বা দ্রবণ তৈরি করার যে প্রবণতাটা সেইটা সম্পর্কে একটু জানতে হবে। এখন প্রথম কথা হচ্ছে যে দ্রব, দ্রাবক, দ্রবণ তো বুঝলাম। এদের যে দ্রবণীয় কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থ যে দ্রাবকে দ্রবীভূত হতে পারে বা দ্রবণীয় হতে পারে সেইটার হচ্ছে তার দ্রাব্যতা। অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত। আমরা জানি যে পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক, পানিকে সচরাচর সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ যেই দ্রবণটাই আমরা নিই বেশিরভাগ ক্ষেত্রে পানির পরিমাণই আমরা বেশি নিয়ে থাকি, যার কারণে পানিকে সার্বজনীন দ্রাবকই আমরা বলে থাকি। এখন কথা হচ্ছে যে এই যে পানি সার্বজনীন দ্রাবক, অনেক পদার্থ আছে যারা পানিতে দ্রবণীয়, অনেক পদার্থ আছে যারা পানিতে অদ্রবণীয়। এখন কথা হচ্ছে কোন কোন পদার্থ পানিতে দ্রবণীয়, কোন কোন পদার্থ পানিতে অদ্রবণীয়। আমাদের যে আয়নিক যৌগ আছে এই আয়নিক যৌগগুলো পানিতে মোটামুটি সবাই দ্রবণীয়। আয়নিক যৌগ মোটামুটি সকলেই পানিতে দ্রবণীয়, কিন্তু কিন্তু কিছু সমযোজী যৌগ বাদে মোটামুটি সকল সমযোজী যৌগই পানিতে অদ্রবণীয়, অর্থাৎ পানিতে মিক্স হতে পারে না বা দ্রবীভূত হতে পারে না। এখন এই যে দ্রাব্যতা বা সলিবিলিটি, এইটা আসলে কি ছিল, এটা আসলে ছিল যে কোনো একটা যৌগ কতটুকু দ্রবণীয় হতে পারে বা দ্রবীভূত হতে পারে, দ্রবণের মধ্যে কতটুকু দ্রবীভূত হতে পারে সেটাই তার দ্রাব্যতা। এখন আয়নিক যৌগসমূহ সবাই মোটামুটি পানিতে দ্রবণীয়, যার কারণে এদের দ্রাব্যতার পরিমাণও বেশি হয়। কিন্তু বেশিরভাগ সমযোজী যৌগই, অর্থাৎ কিছু বাদে বেশিরভাগ সমযোজী যৌগই পানিতে অদ্রবণীয়, যার কারণে হয় কি এদের দ্রাব্যতা কম থাকে। এখন উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই যে পানিতে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ মিশাতে পারি বা আরো অনেক ধরনের লবণ বা হচ্ছে যে আয়নিক যৌগ মিশাতে পারি, এগুলো যখন আমরা মিশাবো দেখবো যে একটা সময় পরে তারা কি পানিতে মিক্সড হয়ে যাচ্ছে বা দ্রবীভূত হয়ে যাচ্ছে। কিন্তু সমযোজী যৌগ যখন আমরা পানিতে মিশাই, কিছু কিছু সমযোজী যৌগ বাদে, যেমন ইথানল বা অ্যালকোহল যুক্ত যেসব সমযোজী যৌগগুলো আছে, আরো কিছু সমযোজী যৌগ আমাদের বইতে উল্লেখ করা আছে, এরা বাদে মোটামুটি সবাই কি পানিতে অদ্রবণীয়। এখন আমাদের দেখতে হবে যে পানি কিভাবে কোনো একটা আয়নিক যৌগকে দ্রবীভূত করে বা কিভাবে তাদেরকে মিক্স করে। এখন আমরা যেই টপিকটা দেখব সেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই 9-10 লেভেলে,
কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ঘ নম্বর এবং গ নম্বর কোশ্চেনে এই টাইপের কোশ্চেনগুলো প্রচুর আসে, যে অমুক পদার্থটি বা কোনো একটা যৌগ দিয়ে দেবে, ধরো যে ক্যালসিয়াম সালফেট বা হচ্ছে যে কপার সালফেট, এরা কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয় অথবা কিভাবে দ্রবণীয়, এগুলো ব্যাখ্যা করতে বলবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাখ্যাটা দিতে হবে এবং একটা চিত্র এঁকে দিতে হবে, সেটাই আমরা দেখব। এখন চিত্রটা কি, কথা হচ্ছে যে আমরা আগেই বলছি যে আয়নিক যৌগটা পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে দ্রবীভূত হতে পারে। এখন কথা হচ্ছে পানিতে কোনো একটা পদার্থ তো আর এমনি এমনি দ্রবীভূত হয় না, পানিরও নিশ্চয়ই কোনো একটা ভূমিকা আছে, পানির তার ক্ষমতা আছে ওই পদার্থটাকে মিশানোর বা দ্রবীভূত করার, তাই সে মিশাতে পারে। এখন পানি কিভাবে কোনো একটা পদার্থকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে সেটাই আমরা দেখব। এবং সেই বিষয়টাকেই আমরা বলি হচ্ছে দ্য কেজ ইফেক্ট। দেখো এই কেজ ইফেক্ট কথাটা কি, সাধারণত আমাদের কোনো একটা ভাইবা টাইবার কোনো কিছুতে যদি আমাদের কখনো কোশ্চেন করে যে আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় বা দ্রবণীয়, সেক্ষেত্রে আমরা জাস্ট এই কথাটা যদি বলে দিই যে এইটা কেজ ইফেক্টের কারণে, সেইটা আমাদের একদম মানে সলিড অ্যান্সার হয়ে যাবে, এর চেয়ে বেশি আর মুখে কিছু বলার থাকে না। আমরা জাস্ট এটা যদি বলে দিই যে কেজ ইফেক্টের কারণে আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবীভূত হয়, তাহলে আমাদের অ্যান্সার শেষ। কারণ কি, এই কেজ ইফেক্টটা কি আসলে সেটা একটু দেখতে হবে। কেজ কথার মানে কি, কেজ কথার মানে কি, খাঁচা, খাঁচা, খাঁচার প্রভাব। এখন এই কেজ খাঁচা এটা আসলে কিভাবে করে, খেয়াল করো, পানিতে যখন আমি কোনো একটা বস্তুকে মিক্স করি, আমরা যদি একটা বিকার নিই, বিকারে ধরো যে আমি অনেকগুলো পানি নিচ্ছি, H2 আছে, তো এর মধ্যে আমি করলাম কি, ধরো বাইরে থেকে আমি লবণ দিয়ে দিলাম, ধরো সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দিলাম, সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দিলাম। এই যে লবণগুলো এখানে পড়ে গেল, এই যে লবণগুলো এখানে পড়ে গেল, এগুলো একটা সময় কি পানির সাথে মিক্স হয়ে যায় না, আমরা লবণের সাথে পানি মিক্স করি না, এইটা আসলে কেজ ইফেক্টের কারণে মিক্স করতে পারি, সেটাই আমরা দেখব কিভাবে। এখন যখন আমরা পানির মধ্যে লবণকে মিক্স করি তখন কিরকম আকার ধারণ করে সেটা যদি একটু দেখি, যে যখন আমরা যদি বিক্রিয়াটা দেখি যে সোডিয়াম ক্লোরাইড আমরা পানির সাথে যুক্ত করতেছি, তখন হচ্ছে আমাদের এখানে নতুন যৌগের সৃষ্টি হয় বা এদের আয়নগুলোকে আমরা ভেঙে ফেলতে পারি, খাঁচাবন্দি করতে পারি। কিভাবে দেখো, প্রথমত এখানে আমরা যদি দিই সোডিয়াম আর এ পাশে আমরা যদি দিই ক্লোরিন, এখন এই যে সোডিয়াম এই যে ক্লোরিন এদের সাথে পানি কিরকম আচরণ করে বা খাঁচা কিভাবেই তৈরি করে, এই সোডিয়াম ক্লোরাইডটা যখন আমরা আয়নে ভাঙাই তখন কিরকম অবস্থায় থাকে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই অবস্থায় থাকে, রাইট? এই দুইটা আয়নিক অবস্থায় থাকে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই দুইটা আয়নিক অবস্থায় থাকে। পানি করে কি, এই যে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে ফেলে, ভেঙে আয়নে ভেঙে ফেলে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং ক্লোরিনকে ভেঙে আলাদা করে ফেলে, সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম এবং ক্লোরিনের আয়নকে ভেঙে আলাদা করে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। এটা হচ্ছে তার কেজ ইফেক্ট। যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এখানে পানি কিভাবে ভূমিকা রাখে, এরা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন 2 মাইনাস। এখন এই যে অক্সিজেনগুলো এরা পানির অণু, যখন আমরা বুঝি পানির অণু, আমরা একটু আগে কি দেখছি, পানির অণু কি তৈরি করে, H2O, অর্থাৎ একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এটা আমরা দেখেছি না, একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এখন এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন শেয়ার করছে, দুইটা, 2 মাইনাস, এবং হাইড্রোজেন কয়টা ইলেকট্রন শেয়ার করছে, একটা, যার কারণে H প্লাস। তো এই পানির অণু ওই একইভাবে কি করে, একটা খাঁচা তৈরি করে এবং সোডিয়াম প্লাসকে আলাদা করে ফেলে। কিভাবে, এই যে অক্সিজেনের 2 মাইনাস এবং পানির অণুটাকে যদি আমরা লিখি এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস, এখানে করে কি, এই যে এই পানিগুলো আমাদের পানির অণুগুলো এখানে সোডিয়াম ক্লোরাইডকে, সোডিয়াম প্লাসকে বা সোডিয়াম প্লাস আয়নকে দেখো একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলছে। আমরা যদি একটু ভালো মতো দেখি যে এটা একটা খাঁচা তৈরি করে ফেলছে, খাঁচার মধ্যে এটাকে পুরো আটকায় ফেলছে, অর্থাৎ চারোদিক থেকে এটা ক্লোরিন থেকে দূরে করে ফেলছে। আবার যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা এটা পুরোপুরি দেখতে পারবো যে এখানে কি হয়, অক্সিজেন, এখন দেখো এখানে খেয়াল করো এই কেজ ইফেক্টটা যদি আমরা দেখি একটু ভালো মতো বুঝতে পারবো।
যেখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, আমাদের যে সোডিয়াম ক্লোরাইড ছিল, যৌগটা ছিল, লবণটা ছিল, এই লবণটা থেকে কিন্তু আমরা সোডিয়াম আয়নটাকে পানি করছে কি খাঁচার মতো বন্দি করে এক সাইডে নিয়ে আসছে। আবার ক্লোরিন আয়নটাকে করছে কি খাঁচার মতো বন্দি করে আরেক সাইডে নিয়ে আসছে। এই যে সে খাঁচার মধ্যে বন্দি করে দুইটা আয়নকে ভাগ করে ফেলছে, ভেঙে ফেলছে, এইটাই হচ্ছে কেজ ইফেক্ট। বা আমরা বলতে পারি যে এর মাধ্যমেই পানি কোনো একটা আয়নিক যৌগকে দ্রবীভূত করতে পারে। এভাবেই পানি কোনো একটা আয়নিক যৌগকে দ্রবীভূত করতে পারে। এখানে তুমি সোডিয়াম প্লাসের জায়গায় কপার প্লাস দিতে পারো, এখানে তুমি ক্লোরিন মাইনাসের জায়গায় সালফেট দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, এটা তো সমস্যা নেই। বাট বিষয়টা হচ্ছে যে এখানে একটা মাইনাস আয়ন, এখানে একটা প্লাস আয়ন, দুইটা যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে পানি করে কি তাদের অণুর মাধ্যমে একটা খাঁচা তৈরি করে দুই ভাগ করে ফেলে, যার ফলে হয় কি এখানে এই কেজ ইফেক্ট দেখা দেয় এবং পানিতে কোনো একটা আয়নিক যৌগ দ্রবীভূত হয়। তো এইটাই হচ্ছে আমাদের পুরোপুরি কেজ ইফেক্ট। এইটা আমরা পুরো লিখে দিলে হবে। এখন কথা হচ্ছে কেজ ইফেক্ট আসলে কাজ করে কিভাবে। আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে না যে অক্সিজেনগুলো কেন এইখানে এবং এইখানে অক্সিজেনগুলো কেন বাইরে। খেয়াল করে একটা জিনিস, সোডিয়ামের এখানে আয়ন কি প্লাস আয়ন। প্লাস আয়নের সাথে সবসময় মাথায় রাখবা প্লাস এবং মাইনাস একে অপরকে আকর্ষণ করে। এখন প্লাস আয়নকে আকর্ষণ করবে কে? প্লাস আয়ন কাকে আকর্ষণ করবে? অবশ্যই মাইনাস আয়নকে। এবং প্লাস আয়নকে বিকর্ষণ করবে, যার কারণে হাইড্রোজেনের যেহেতু প্লাস আয়ন তাই এটা তাকে বিকর্ষণ করতেছে। দেখো যে এই টু মাইনাস এবং প্লাস একে অপরকে আকর্ষণ করার কারণে অক্সিজেনগুলো সোডিয়াম প্লাসের কাছাকাছি অবস্থান করে এবং এভাবে এইটা ঘটে। ক্লোরিনে লক্ষ্য করলে আমরা দেখব কি ক্লোরিনের ক্ষেত্রে এখানে মাইনাস আয়ন। এখন যেহেতু মাইনাস আয়ন সে আকর্ষণ করবে কাকে? প্লাস আয়নকে। অর্থাৎ যার কারণে হাইড্রোজেনগুলো অর্থাৎ হাইড্রোজেন এইচ প্লাস আয়নগুলো তার ক্লোরিনের কাছাকাছি অবস্থান করে, যেহেতু এটা প্লাস আয়ন এবং মাইনাস আয়ন। এবং অক্সিজেনগুলো মাইনাসগুলো বিকর্ষণ বলের কারণে দূরে অবস্থান করে। এভাবেই পানি হচ্ছে কেজ ইফেক্টের মাধ্যমে কোন একটা আয়নিক যৌগকে দ্রবীভূত করতে পারে। তো এই কেজ ইফেক্টটা আমাদের এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন প্রশ্নে ধরো একটা যৌগ দিয়ে দেবে, বলবে উদ্দীপকের যৌগটি কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়, বা বলে দিতে পারে যে উদ্দীপকের যৌগটি পানিতে দ্রবণীয় কেন, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা বলে দেব সুন্দরভাবে যে আমরা জানি যে দ্রবণীয়তার যেই ব্যাখ্যাটা, যে কোন একটা আয়নিক যৌগ, সকল আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয়, যেহেতু এটি একটি আয়নিক যৌগ সেটা যে একটা আয়নিক যৌগ সেটাও প্রমাণ করে দেব। এবং তারপরে আমরা এখানে লাস্টে অ্যান্সার করব যে এখানে পানিতে কিভাবে দ্রবীভূত হয়। এখন কেজ ইফেক্ট কথা তো তুমি পরীক্ষার হলে লিখে দিতে পারবে না, তো তুমি জাস্ট বলবা বা লিখেও দিতে পারো এরা কেলাস গঠন করে, এরা কেলাস গঠন করে পানিতে, এই আয়নিক যৌগরা কেলাস গঠন করে, এই কথা তুমি লিখে দিতে পারো। লেখার পরে তুমি বলবা কি যে এখানে সোডিয়াম, এইটা জাস্ট এঁকে দিবা। এই যে কেজ ইফেক্টে এই যে জিনিসটা আঁকছি, তোমার যেই যৌগই থাকুক, কপার থাকুক, ক্যালসিয়াম থাকুক, যাই থাকুক, যেই ক্যাটায়নই থাকুক এবং এখানে যেই অ্যানায়নই থাকুক, তুমি জাস্ট লিখে দিবা, লিখে এখানে এইটা ব্যাখ্যা করে দিবা, তাহলেই তোমার মোটামুটি 4 মার্ক কনফার্ম। তো এই যে পানিতে দ্রবণীয় বা অদ্রবণীয়, এটা আমরা এভাবে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব পোলার দ্রাবক বা পোলার সমযোজী যৌগ। এখন পোলার দ্রাবক বা পোলার সমযোজী যৌগ কি? পোলার তো আমরা আইসক্রিম চিনি, পোলার কোম্পানি, কিন্তু আসলে দ্রাবক বা সমযোজী যৌগ বলতে কি বোঝায়? কথা হচ্ছে যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, অদ্রবণীয়। কিন্তু কিছু সমযোজী যৌগ আছে যারা কি পানিতে দ্রবণীয় হয় বা দ্রবীভূত হয়। এখন কথা হচ্ছে যে এই যে যে সকল সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় বা দ্রবণীয়, তারা হচ্ছে পোলার সমযোজী যৌগ। একদম সহজ কথা, কিন্তু এখানে কিছু কথা আছে। প্রথমত বিষয় হচ্ছে যে পানির গঠন যদি আমরা খেয়াল করি, পানির বন্ধন গঠনটা যদি আমরা খেয়াল করি, আমরা একটু আগেই পড়েছি। তো এই পানির বন্ধন গঠনে আমরা দেখেছিলাম কি যে পানি তার দুইটা ইলেকট্রন শেয়ার করে, কার সাথে? দুইটা হাইড্রোজেনের সাথে। শেয়ারিং এর মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে। কিন্তু পোলার সমযোজী যৌগ আসলে কি? পোলার সমযোজী যৌগ হচ্ছে যে পানি, এখানে পানির অণুটা যদি আমরা দেখি, এখন পানির যে সমযোজী যৌগের কথা আমরা বলছি যে পানি একটি সমযোজী যৌগ, এখানে আমরা বন্ধনটা যখন দেখছি আমরা দেখছি কি যে পানি অক্সিজেন তার দুইটা ইলেকট্রন শেয়ার করে, কার সাথে? হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে। হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করছে। আর অক্সিজেনের নিজস্ব কি মুক্তজোড় ইলেকট্রন রয়ে গেছে, কয়টা রয়ে গেছে?
চারটা মুক্তজোড় ইলেকট্রন আমরা আগের দিন পড়েছি না, যে যে সকল ইলেকট্রন সমূহ শেষ কক্ষপথে থাকে এবং বন্ধনে অংশগ্রহণ করে না তারাই কি মুক্তজোড় ইলেকট্রন। এখন সমযোজী বন্ধনে যে সকল ইলেকট্রন অংশগ্রহণ করে নাই, কারা করে নাই, এই যে এই চারটা ইলেকট্রন তো বন্ধনে অংশগ্রহণ করে নাই, তার মানে এটাই হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন, আর এরা হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। তো এই যে চারটা ইলেকট্রন এরা মুক্তজোড় এবং এরা বন্ধনজোড়। এই যে অক্সিজেনের এই এটাই হচ্ছে আমাদের পানির সমযোজী যৌগের গঠনটা ছিল, রাইট। কিন্তু কথা হচ্ছে যে এই যে অক্সিজেন, এইটার একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে, আবার হাইড্রোজেনের একটা তড়িৎ ঋণাত্মকতা আছে। আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার লিস্টটা দেখি, আমাদের একটা শর্টকাট আছে যেটা হচ্ছে চ্যাপ্টার 4-এ আমরা দেখব যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফন সিএল অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন এবং হাইড্রোজেন। অর্থাৎ এইদিকে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের সবচেয়ে কম, তারপর কার্বনের, ক্লোরিনের, নাইট্রোজেনের, অক্সিজেনের এবং হচ্ছে ফ্লোরিনের সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির একটা পরিমাপ। অর্থাৎ এখন কথা হচ্ছে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির হিসাব যদি আমরা করি বা তড়িৎ ঋণাত্মকতা হিসাব যদি আমরা করি, দেখি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি হাইড্রোজেনের চেয়ে বেশি। ইএন এর ক্ষেত্রে অক্সিজেন কি হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এখন যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, যার ফলে এইটা একটু ঋণাত্মক প্রান্তের মতো কাজ করে। ঋণাত্মক প্রান্ত কেমন খেয়াল করো, আমরা যখন আয়ন পড়ছিলাম ক্যাটায়ন এবং অ্যানায়ন, তখন আমরা দেখছি যে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত, যেমন ধনাত্মক প্রান্তকে আমরা ক্যাটায়ন বলছি, ঋণাত্মক প্রান্তকে আমরা অ্যানায়ন বলছি। এটাও কাইন্ড অফ ওইরকমই, বাট এটা পুরোপুরি না। অর্থাৎ এখানে অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক বৈশিষ্ট্য লাভ করে, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক বৈশিষ্ট্য লাভ করে। আংশিক ঋণাত্মক অর্থাৎ আংশিক ঋণাত্মক বলতে কি বুঝাইছি, যেহেতু এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এদের মধ্যে ঋণাত্মকতাও বেশি, হাইড্রোজেনের চেয়ে বেশি, যার ফলে হয়েছে কি এরা একটা ঋণাত্মক প্রান্তের মতো কাজ করে। কিন্তু এই যে ঋণাত্মক প্রান্তটা এটা হচ্ছে আংশিক, আংশিক ঋণাত্মকতা, আংশিক নেগেটিভিটি। আবার অপর দিকে আমাদের যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্তের মতো কাজ করে, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা কম, যার ফলে এটা হচ্ছে কিছুটা ক্যাটায়নের মতো কাজ করে, মানে আংশিক ক্যাটায়ন বা আংশিক ধনাত্মক প্রান্তের মতো কাজ করতেছে। এখন দেখো প্রথমত বিষয় হচ্ছে এখানে আসলে হলো কি, আমরা পানির অণুর গঠন দেখছি, দুইটা ইলেকট্রন বন্ধন গঠন করছে, চারটে ইলেকট্রন মুক্তজোড় রয়েছে, সব ফাইন। কথা হচ্ছে যে এখানে আমরা যখন তড়িৎ ঋণাত্মকতার হিসেব করতে গেছি তখন আমরা দেখছি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি। এখন দেখো যার মধ্যে নেগেটিভিটি বেশি সে কি বেশি নেগেটিভ, আর যার মধ্যে পজিটিভ নেগেটিভিটি কম সে হালকা হইলেও তো পজিটিভ, সে হালকা হইলেও পজিটিভ। এখন অক্সিজেনের মধ্যে প্রচুর নেগেটিভিটি, ও বেশি নেগেটিভ, যার কারণে ও নিজেই কি একটা নেগেটিভ রোল পালন করতেছে। অর্থাৎ ও নিজে নেগেটিভ হওয়ার কারণে ও নিজে একটা ভিলেনের রোল পালন করতেছে। আরেকজন হচ্ছে কম খারাপ, হাইড্রোজেন হচ্ছে একটু কম খারাপ, মানে কম নেগেটিভ, যার কারণে সে কি একটা মনে করো যে হিরো রোল পালন করতেছে। এখন কথা হচ্ছে হাইড্রোজেন কি এর কারণে পুরোপুরি হিরো বা ধনাত্মক হয়ে গেছে? না, পজিটিভ পুরোপুরি হয়ে যায় না, এটা আংশিক পজিটিভ বা আংশিক ধনাত্মক হয়ে গেছে। আবার একইভাবে এটাও কি আংশিক ঋণাত্মক হয়ে গেছে। এখন এই যে তারা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের মতো আচরণ করতেছে, অর্থাৎ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক হয়ে গেছে, এই যে এরা যে সকল সমযোজী যৌগ এরকম আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের মতো আচরণ করে, তারাই হচ্ছে পোলার সমযোজী যৌগ। অর্থাৎ যে সকল সমযোজী যৌগ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত লাভ করে বা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আয়নের মতো আচরণ করে, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আয়নের মতো আচরণ করে, তারাই হচ্ছে পোলার সমযোজী যৌগ। অর্থাৎ সমযোজী যৌগের মধ্যেও ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে অপোলার। অপোলার কারা? যারা হচ্ছে এরকম আংশিক ধনাত্মক ঋণাত্মক করে না, তাদের কথা হচ্ছে তারা ইলেকট্রন কোনোভাবেই কি শেয়ার বাদে অন্য কোনোভাবেই তারা আয়নিক যৌগের মতো রূপ ধারণ করতে চায় না, তাই তারা হচ্ছে কি বা দ্রবণীয় হবে না, পানিতে দ্রবণীয় হবে না,
তারা হচ্ছে আমাদের অপোলার সমযোজী যৌগ। অপরদিকে এখানে এই পানি বা যে সকল সমযোজী যৌগগুলো আংশিক ধনাত্মক আয়নের মতো কাজ করে বা প্রান্তের মতো কাজ করে, এবং এটা হচ্ছে আংশিক ঋণাত্মক প্রান্তের মতো কাজ করে, তারা হচ্ছে পোলার সমযোজী যৌগ হিসেবে পরিচিত হয়। অর্থাৎ এরা কিছুটা আয়নিক বন্ধনের ন্যায় আচরণ করতে চায়। অর্থাৎ তারা বুঝাতে চায় কি, যে তারা এখানে ইলেকট্রন শেয়ারই করছে, এর মানে এই না যে ইলেকট্রন তারা ত্যাগ গ্রহণ করছে, কিছুই না। বিষয়টা হচ্ছে তারা জাস্ট প্রিটেন্ড করতেছে যে ও পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এতটুকুই। তো আমাদের এই যে বিষয়টা, এটি হচ্ছে আমাদের পোলার সমযোজী যৌগ। তো পোলার সমযোজী যৌগের সংজ্ঞা যখন আমাদের জানতে চাবে, তখন আমরা জাস্ট এটা বলে দিব যে যে সকল সমযোজী যৌগ বন্ধনে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক আয়নের ন্যায় আচরণ করে, তারাই হচ্ছে পোলার সমযোজী যৌগ। এখন আমরা বুঝলাম কি, পানি তো এরকম আচরণ করছে, তার মানে পানিও কি একটি পোলার সমযোজী যৌগ। অপরদিকে পানি আবার একটি কি পোলার দ্রাবক, কারণ পানিকে আমরা কি বলি, সার্বজনীন দ্রাবক। যেহেতু পানি একটি সার্বজনীন দ্রাবক, তাই পানি একটি পোলার দ্রাবকও। অর্থাৎ পোলার সমযোজী যৌগকে যে সকল মানে দ্রাবকেরা, পানির মতো যে সকল দ্রাবকেরা দ্রবীভূত করতে পারে, তাদের আমরা আবার বলি কি, পোলার দ্রাবক। তো যেহেতু পোলার পানি নিজে একটা পোলার সমযোজী যৌগ, অপরদিকে সে আবার কি পোলার সমযোজী যৌগকে দ্রবীভূত করতে পারে, তাই সে একটা পোলার দ্রাবকও বলা যায়। তো এই হচ্ছে আমাদের পোলার দ্রাবক এবং পোলার সমযোজী যৌগের যে কনফিউশনটা, সেটা ক্লিয়ার করা হলো। তো এই টাইপের পোলার সমযোজী যৌগ কি শুধুমাত্র পানি আছে? না, এরকম পোলার সমযোজী যৌগ আরো অনেক আছে। যেমন ধরো যে ইথানল। ইথানল ইথানল যখন আমরা করি, তাহলে দেখো এই যে ইথানলটা, এইটা হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ, উল্লেখযোগ্য পোলার সমযোজী যৌগ। আমাদের উদ্দীপকে এটা চলে আসতে পারে যে উদ্দীপকের যৌগটি কি পোলার যৌগ, ব্যাখ্যা করো। তখন আমাদের বলে দিতে হবে যে এরা একটা পোলার যৌগ, এবং আমরা বলবো যে পোলার যৌগ কারা, যারা হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আয়ন ধারণ করে। এখন আমরা চিহ্ন যেটা দিছিলাম, যে এরকম এরকম প্লাস, এই যে এই চিহ্ন দিছি, এটা মানে হচ্ছে ডেল্টা, এটা মনে হচ্ছে ডেল্টা, প্লাস ডেল্টা এবং মাইনাস ডেল্টা। তো মাইনাস ডেল্টা কি আংশিক ঋণাত্মক, আর প্লাস ডেল্টা কি আংশিক ধনাত্মক। ব্যাস এতটুকুই। তো আমাদের যদি দিয়ে দেয় যে CH4 মিথেন, এইটা কি পানিতে দ্রবীভূত হবে? না, এইটা পানিতে দ্রবীভূত হবে না। অর্থাৎ এরা পানিতে দ্রবণীয়, অদ্রবণীয়। কেন? কারণ হচ্ছে এইটা না হচ্ছে আয়নিক যৌগ, অপরদিকে না হচ্ছে পোলার যৌগ। যেহেতু এটা পোলার যৌগও না এবং আয়নিক যৌগও না। কেন পোলার যৌগ না? সহজ হিসাব, এখানে হাইড্রোজেন 4টা আছে, কার্বন 1টা আছে। যেহেতু কার্বনের আমরা যদি ওই ইলেকট্রোনেগেটিভিটি লিস্টটা যদি দেখি, আমরা পড়ছিলাম যে ফন Cl CH। তো এখানে দেখো কার্বন আর হাইড্রোজেন একদম শেষ দিকে, লাস্ট বেঞ্চার। তো এই লাস্ট বেঞ্চাররা কি একে অপরের এমনিতেই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কম, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এদের মধ্যে কম, যার ফলে হয় কি এরা একে অপরকে খুব দ্রুতই বন্ধনে আকৃষ্ট করে ফেলতে পারে। এদের মধ্যে ওইরকম পার্থক্য দেখা যায় না, যার ফলে তারা পোলার যৌগ হতে পারবে। তাই এটা পোলার যৌগ না, আয়নিক যৌগ তো নাই, যার ফলে এরা পানিতে অদ্রবণীয়। আবার ইথানল অপরদিকে হচ্ছে পানিতে দ্রবণীয়, কারণ এখানে আবার অক্সিজেন আছে, এই জন্য। এই হচ্ছে মেইন বিষয়টা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ফলে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক হয়ে পড়ে, এবং এই ধর্ম যারা পালন করে যে সকল সমযোজী যৌগ, তাদের আমরা পোলার সমযোজী যৌগ বলি। এবং পানি মানে যে সকল পদার্থ বা দ্রাবক পোলার সমযোজী যৌগকে দ্রবীভূত করতে পারে, তারা হচ্ছে পোলার দ্রাবক। এই এখন যেটা দেখবো সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। খেয়াল করো, মনে আছে আমরা কি পড়তেছিলাম? আমরা আসলে পড়তেছিলাম আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন বা পরিবাহিতা। অর্থাৎ কোন কোন পদার্থ বেশি বিদ্যুৎ পরিবাহী বা কোন কোন যৌগ বেশি বিদ্যুৎ পরিবাহী, সেইটা। এখন বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রেও আয়নিক যৌগই সমযোজী যৌগ হচ্ছে একটু এগিয়ে আছে। অর্থাৎ সমযোজী যৌগের তুলনায় বিদ্যুৎ পরিবহন আয়নিক যৌগই বেশি করে থাকে, অর্থাৎ আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতাই বেশি। এইটা আমি অত বেশি দেখাবো না, কারণ হচ্ছে এইটা আমাদের চ্যাপ্টার সম্ভবত 8 অথবা 9 আছে। আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টার আছে আবার ইন্টারে। এই টপিকগুলো তখনই পড়া হয় যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি কি হয় সেটা। তারপর আমরা যদি হালকা একটু দেখে নেই জাস্ট বিদ্যুৎ পরিবহনের বিষয়টা কিভাবে করে, যে এখানে যখন আমরা পানির মধ্যে ধরো যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে দিছি,
তো এই যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দিলাম, এখানে গ্রাফাইটের দুইটা দ্বন্দ্ব দিয়ে দিলাম, গ্রাফাইটের দুইটা দ্বন্দ্ব দিয়ে দিলাম। এখন এই যে গ্রাফাইটের দুইটা দ্বন্দ্ব দিয়ে দিছি, এরা হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি, গ্রাফাইটের দুইটা দ্বন্দ্ব, গ্রাফাইটের দুইটা দ্বন্দ্ব, এদের মধ্যে আমি করলাম কি ব্যাটারি চালনা করে দিলাম। এখন যখন আমি ব্যাটারি চালনা করে দিছি, এখানে এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে তো কেজি ইফেক্টের কারণে ভেঙে যায়, এটা তো আমরা দেখাইছি। তো কেজি ইফেক্টের কারণে ভেঙে এটাকে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসে চলে যায়। তো এখানে এই ক্লোরিন মাইনাসটা হয় কি এই অ্যানোড বা এই গ্রাফাইটের দণ্ডে জমা হয়, অপরদিকে সোডিয়াম প্লাসটা হচ্ছে ক্যাথোডে গিয়ে জমা হয়, এবং এখান থেকে ইলেকট্রন আদান প্রদান হয়, যার ফলে বিদ্যুৎ পরিবহন সম্ভব হয় যদি আমরা বাইরে থেকে এটা কানেকশন করে দিই। এই হচ্ছে টুকটাক তড়িৎ বিশ্লেষণের কথাবার্তা। এটা আমরা যেই চ্যাপ্টারের পড়া সেই চ্যাপ্টারে গিয়ে আমরা ভালো মতো পড়তে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি চ্যাপ্টার 8 এর পড়া। তো এই চ্যাপ্টার 8-এ তড়িৎ রসায়ন যে টপিকটা, সেইটাই আমরা এই বিষয়টা নিয়ে তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ প্রলেপন কি, সেটা আমরা জানতে পারবো। তো এখন কথা হচ্ছে, গেল তো আমাদের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই দুইটা বন্ধন তো বুঝছি। আমাদের বন্ধন আমরা চারটা দেখছিলাম, রাইট? আয়নিক, সমযোজী, সন্নিবেশ এবং হচ্ছে ধাতব বন্ধন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধাতব বন্ধন। এখন কথা হচ্ছে ধাতব বন্ধন আসলে কিভাবে কাজ করে। খেয়াল করো, ধাতব বন্ধনের ক্ষেত্রে আমরা বুঝি কি যে দুইটাই ধাতু হবে। এতক্ষণ তো আমরা আণবিক বন্ধন, সমযোজী বন্ধন দেখছি। ধাতব বন্ধনে হয় কি যে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে একটা, দুইটা, তিনটা এরকম করে ইলেকট্রন থাকে, লাইক সোডিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো অ্যালুমিনিয়াম। তো এই যে তাদের সর্বশেষ শক্তি স্তরে যে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকে, ধাতুগুলো করে কি সেই ইলেকট্রনগুলো ত্যাগ করে ফেলে, রাইট? এখন ধাতব বন্ধন কারা, কোন কোন পদার্থগুলো আসলে হয়? দেখো, স্বর্ণ অলংকার গুলো আছে, লোহা আছে, আরো অনেক ধরনের পদার্থ আছে, রাইট? এরা বেশিরভাগ কি ধাতব বন্ধন থেকেই হয়। তো এই যে আমাদের এই ধাতব বন্ধন, এরা কি বেশিরভাগ শেষ শক্তি স্তরে একটা, দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো তারা ত্যাগ করে ফেলে। ত্যাগ করে তারা কি ধনাত্মক আধানে পরিণত হয় না, ক্যাটায়নে পরিণত হয় না। এখন এই যে ধনাত্মক আধানে যখন পরিণত হয়, তখন তারা এরকম অবস্থানে থাকে, এবং এই প্রত্যেকটাকে তখন আমরা বলি পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস, এই ধনাত্মক আধানগুলোকে পারমাণবিক শ্বাস বলা হয়। এখন খেয়াল করো, এই যে ধনাত্মক আধানগুলোকে পারমাণবিক শ্বাস বলা হয়, এইগুলো যে ইলেকট্রনগুলো ত্যাগ করে, এই ইলেকট্রনগুলো কি এই যে এই ধাতুদের মধ্যেই, মানে এই প্লাস আয়নগুলোর মধ্যেই চলাচল করতে থাকে, মানে ছড়ায় ছিটায় পড়ে পুরোপুরি। এখন এই যে ইলেকট্রনগুলো, এরা আসলে মুভেবল, মানে সঞ্চারণশীল। এরা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন, এদের বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। এই ধাতব বন্ধনের মধ্যে যে সকল ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় ছোটাছুটি করতেছে, এই ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় ছোটাছুটি করতেছে না, কারণ প্রত্যেকটা ধাতুই কি ইলেকট্রনগুলোকে ত্যাগ করে ফেলছে। ত্যাগ করে সে প্লাস আয়নে পরিণত হয়ে গেছে, এবং ওই প্লাস আয়নকে আমরা বলি হচ্ছে কি ধাতব পারমাণবিক শ্বাস। এখন এই যে পারমাণবিক শ্বাস বলি, এখানে এই যে এই ইলেকট্রনগুলো ত্যাগ করছে, এই ইলেকট্রনগুলো কি মুক্তভাবে সঞ্চারণ করতেছে, যার কারণে এদের আমরা বলি কি সঞ্চারণশীল ইলেকট্রন। এখন এই যে সঞ্চারণশীল ইলেকট্রন আমরা বলি, এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কিভাবে কাজ করে, এগুলো দেখো একটা জিনিস, ধাতব বন্ধনটা কিভাবে থাকে। এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো এক এক দিকে যাতায়াত করে, রাইট? এখন ধাতুগুলো কিভাবে থাকে, এই ধাতুগুলো 3D ভাবে বা ত্রিমাত্রিক ভাবে একটা সুবিন্যস্ত অবস্থায় থাকে। পারমাণবিক শ্বাসগুলো 3D ভাবে একটি সুবিন্যস্ত অবস্থায় থাকে। খেয়াল করো, আমরা যখন রড সিমেন্টের অ্যাডগুলো দেখি, দেখবা যে এরকম গোল গোল দাগ দেওয়া থাকে, এবং একটা একটার সাথে খুব সুন্দরভাবে কানেক্টেড আছে। বা আমরা কখনো ছবিতেও দেখতে পারবো, বিভিন্ন পদার্থের গঠনের ছবিতে, যেরকম গোল গোল একটা একটার সাথে কানেক্টেড ব্রিজ গঠন করা, একদম সুন্দর একটা 4D 3D বা 2D গঠন দেওয়া থাকে, মেইনলি 3D গঠন দেওয়া থাকে। তো ধাতুগুলো করে কি এরকম 3D গঠন থাকে, পিছনে থাকে এরকম ত্রিমাত্রিক গঠন থাকে। তো এই যে ত্রিমাত্রিক গঠন সুবিন্যস্ত ভাবে থাকে, এরা কখনো ভেঙেও যায় না, অর্থাৎ এই ধাতব বন্ধনগুলো কখনো ভেঙেও যায় না। কেন? খেয়াল করো, এই যে ইলেকট্রনগুলো, মুভেবল ইলেকট্রনগুলো, এরা যে নড়াচড়া করতেছে, এই ইলেকট্রনগুলো না নেগেটিভ, ইলেকট্রনগুলো নেগেটিভ। এখন ধাতবগুলো যখন ইলেকট্রন ত্যাগ করে ফেলছে পারমাণবিক শ্বাস অবস্থায়, তারা কি ধনাত্মক আধান অবস্থায় আছে, ধনাত্মক অবস্থায় আছে, যার ফলে হয় কি এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। কি আকর্ষণ বল? ওই যে পুরনো আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আয়নিক বন্ধনে যেটা কাজ করছিল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এবার কার সাথে কাজ করছে? আগের বার আয়নিক বন্ধনে কাজ করছিল কি অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে, এবার কাজ করছে যে ইলেকট্রনটা ত্যাগ করছে সেই ইলেকট্রনের সাথে
এই পারমাণবিক শ্বাসের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এবং যেহেতু এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যার ফলে কি আমরা চাইলে এই ধাতুর এই স্ফটিকগুলোকে 3D স্ফটিকগুলোকে ভাঙতে পারি না, বা চাইলে এগুলোকে সরায় নিতে পারি না, বন্ধন থেকে ছুটায় ফেলতে পারি না, যার ফলে এটা কি ধাতব বন্ধনটা একদম সলিড হয়ে শক্ত হয়ে থাকে, যার ফলে ধাতব বন্ধন আমাদের এত বেশি সলিড হয়। তো এই হচ্ছে আমাদের ধাতব বন্ধনের ব্যাখ্যা। এখন কথা হচ্ছে আমাদের কোশ্চেন আসে যে ধাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে কি হবে?